খেয়াল করিনি। কোনো সমস্যা নেই, এসব হতেই পারে। কেমন আছেন আঙ্কেল? আছি বাবা, ভালোই আছি। তুমি কেমন আছো? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বুঝি বাবা তোমার কষ্টটা। নিজের পরিবারের কাছে থেকেও কতটা দূরে আছো তুমি। সবই ভাগ্য আঙ্কেল। ওনার সাথে টুকটাক কথা চলছে। লোকটা অনেক ভালো, বাবার অনেক পুরনো বন্ধু। আমি ছোটবেলাতে ওনাকে আমাদের অনেক স্নেহ করতেন। উনি যতক্ষণ বাসায় থাকতেন আমাদের সাথে অনেক দুষ্টুমি করতেন। নিজের বাবা মার থেকে ওনাকে আমার তখন বেশি ভালো লাগতো। তবে ভাগ্যক্রমে দেখা গেল আমার সিনিয়র সাথেও ওনার সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ। আর সেখান থেকে ওনার সাহায্যে আমার এই বাড়িতে প্রবেশ করা আর কি। কথার মাঝে খেয়াল করলাম সবাই উপরে সিঁড়ির দিকে হা করে তাকিয়ে আছে। দেখে আমিও সেদিকে তাকালাম। মাশাল্লাহ, আমার বোনটাকে ঠিক যেন রূপকথার রাজকন্যার মতো লাগছে। সবাই ওর দিকেই তাকিয়ে আছে, তবে আমার চোখ পাশের জনের উপরই তাকিয়ে আটকে। কে বলুন দেখি আপনারাই? একদম ঠিক ধরেছেন, ইসির উপরেই আটকে গেছে। আমি আমার এত খারাপ না যে সবার উপর ক্রাশ খাবো। ভাই ছোট থেকে সবসময় এক একজনের উপরেই খায় বারবার। ইসিকে আজ দারুণ লাগছে। নীল রঙের ড্রেসে পুরাই যেন নীল পরি মনে হচ্ছে। আমি হা করে সেদিকেই তাকিয়ে আছি। আমার ঘোর কাটলো মেজাল আঙ্কেলের কথায়। থাক তাহলে ইয়াং ম্যান, এনজয় করো। আমি কেমন? আমি হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে মাথা নাড়ালাম, আর উনি অন্যদিকে চলে গেলেন। দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো। বদল করে নিল আংটি দুজনেই। সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছে দুজনকে। আমিও তাই করলাম। আংটি বদল শেষে তার রূপ বদলে গেল। মানে মুহূর্তে অন্যরকম একটা সাজ মনে হচ্ছে। এরকমটা পূর্বের প্রস্তুতি, কারণ এখানে পার্টি দুটো হবার কথা ছিল। আমি তা আগেই জেনেছি। ভাবনার মাঝখানে শুনতে পেলাম ভাইয়া হাতে একটা মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে বলছে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের এই পার্টিতে উপস্থিত হয়ে আমাদের পার্টিকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা অনেকে অবগত রয়েছেন, আজ আমাদের পরিবারে একটি নয় বরং দুটি বিশেষ দিন। তার মধ্যে একটি আমার আদরের প্রিন্সেসের এঙ্গেজমেন্ট, আর অন্যটি হলো আমার হারিয়ে যাওয়া কলিজার টুকরো ভাইয়া আবিদ আল এহসানের 24তম শুভ জন্মদিন। কথাটা বলতেই পুরো পার্টি জুড়ে করতালি জোয়ারে বইতে শুরু করলো। আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমার পুরো পৃথিবীটা থমকে গেছে। ভাইয়ের মুখ থেকে কথাটা শুনে নিজেই অজান্তে চোখ বেয়ে পানি পড়তে শুরু করে। ভাইয়ের হাত থেকে মাইক্রোফোনটা বাবা নেয় আর তারপর বলা শুরু করে। আজ আমার ছোট ছেলে আবিদের 24 বছর পূর্ণ হলো। জানি না আমার ছেলে কোথায় আছে, কেমন আছে। ছোট মনে অভিমানের পাহাড় নিয়ে আমার সোনা হারিয়ে গেছে। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, ক্ষমা চেয়ে নিতে পারবো কিনা। কথা বলতে বলতে লক্ষ্য করলাম বাবার গাল বেয়ে পানি পড়ছে। উপস্থিত সবার মুখগুলোই মলিন হয়ে রয়েছে। কিছুক্ষণ থেমে বাবা আবারও বলা শুরু করলেন, আজকের এই দিনটা আমাদের পরিবারের কাছে অনেক মূল্যবান। প্রতি বছর এই দিনে আমাদের বাড়িতে কেক কাটা হয়, শহরের আশেপাশে সব এতিমখানার বাচ্চাদের খাওয়ানো হয়। জানি এসবের কিছুই আমার আদি জানে না। ছেলেটার বড্ড অভিমান আমার উপর। খেয়াল করলাম মিজান আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন। উনি ইশারায় বলছেন আমার চোখের পানি মোছার জন্য, কারণ এখন ভেঙে পড়লে চলবে না। আমার কাছে অনেক বড় দায়িত্ব, আমাকে আগে লক্ষ্যে পৌঁছাতেই হবে, তারপর অন্য কিছু। এখানে সবাই উপস্থিত আছে, তবে একজনকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ইসি ওকে দেখতে পাচ্ছি না পার্টিতে কোথাও। তাই একটু উপরে গিয়ে দেখে আসবো ভেবে যেই উপরের দিকে পা বাড়াবো, তখনই কানে একটা নাম ভেসে আসে, রাজদীপ। নামটা শুনে থমকে যাই। এখানে আমাকে কেন ডাকছে? ওরা কি চিনে ফেলেছে আমাকে? বাবা আবারও বললেন, রাজ, একটু স্টেজে আসবে বাবা। আমি খেয়াল করলাম সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি অগত্যা স্টেজে উঠে দাঁড়ালাম। বাবা এসে আমার হাত ধরে বললেন, রাজ, তোমাকে প্রথম দিন দেখে আমার কেন জানি অনুভব করলাম তোমার মাঝে আমাদের হারানো আদিকে খুঁজে পাচ্ছি। তোমার আন্টি প্রথমে তোমায় আদি বলে ভেবে নিয়েছিল। দেখুন আঙ্কেল, আপনাদের কষ্টটা বুঝতে পারছি, তবে আপনাদের ধারণাটা ভুল। রেগে যাও না প্লিজ। আমরা বুঝতে পারছি তুমি আদি নও। আমাদের আদি হলে এতদিন আমার থেকে নিজেকে আড়াল রাখতে পারতো না। আমি ভালোই বুঝতে পারছি আমি বাড়ি থেকে চলে যাওয়ার সবার মধ্যেই পরিবর্তন এসেছে। এমনকি ভাইয়া পর্যন্ত আমার জন্য কাঁদছে। খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আমি তোমাদের আদিব ভাইয়া। ভাইয়া, তোমরা আমাকে এত কাছে পেয়েও চিনতে পারছো না।
মাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে খুব। ভিতরটা ছিঁড়ে যাচ্ছে আমার চাপা কষ্টে। রাজ, তোমার কাছে একটু অনুরোধ করব। তাকিয়ে আছি, কোনো কথা বেরোচ্ছে না আমার মুখ দিয়ে। আমার ছেলে হয়ে আজকে ওর 24তম জন্মদিনের কেকটা তুমি কেটে দিবে ও? আমি কিছু বললাম না। কে যেন বলছিল নীরবতা সম্মতির লক্ষণ, আর তাই তারাও ভেবে নিয়েছে সেটাই। ভাই আমাকে কেকের কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে হাতে কেকের ছুরিটা ধরিয়ে দিল। আমিও ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেকটা কেটে প্রথমে মায়ের মুখের সামনে ধরলাম। দেখলাম মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। একে একে ভাইয়া, বাবা, আরু সবাইকে কেক খাইয়ে দিলাম। ওরাও আমায় খাওয়ালো, কিন্তু ইশিকে কোথাও দেখছি না। আমি স্টেজ থেকে নেমে সোজা উপরে চলে এলাম ইশির খোঁজে। এসেই প্রথমে রুমের দিকে গেলাম, গিয়ে দেখি না, সেখানে নেই। তারপর গেলাম আমার আদিবের রুমের দিকে। সেখানে গিয়ে আমি চমকে গেলাম। আমার একটা ছবি অনেক বড় করে বাঁধানো আছে, যেটা আমি থাকাকালীন ছিল না। রুমে আমার ছবি ছিল, তবে এত বড় না। ইসি সেই ছবিটার সামনে দাঁড়িয়ে আছে, পেছন দিকে ঘোরা, তাই ওর মুখটা দেখা যাচ্ছে না, তবে কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তুই কোথায় হারিয়ে গেলি আদি ভাই? তোকে আমি কত খুঁজছি জানিস, কোথাও পাইনি। মনি আর বাপি, আমার বাবা মা, ওরা কেউ তোর খোঁজ নিতে পারেনি। তোর আমার উপর অনেক অভিমান, তাই না? আমি তোকে রেখে বিদেশে চলে গিয়েছিলাম বলে, কিন্তু তুই তো দেখেছিস বাবা মাটা জোর করে আমায় নিয়ে গেছে। আমিও তো তখন তোর থেকে ছোট ছিলাম, তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। তুই জানিস আমি 5 বছর পরেই দেশে চলে এসেছি, কিন্তু তোকে পাইনি। আমি অনেক জায়গায় তোকে খুঁজেছি, আজও খুঁজি রে। জানি না কোনোদিন তোকে পাবো কিনা। আমি ফিরে, তবে বিশ্বাস কর আমি সারা জীবন তোর অপেক্ষায় থাকবো। কথা শুনে আমি জ্ঞান শূন্য হয়ে আছি। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এতগুলো মানুষ আমার জন্য কষ্ট পাচ্ছে। আমি ভেবেছিলাম ইসি হয়তো ভুলে গেছে আমায়, কিন্তু না, আমি ভুল। আমার পরিবার আমায় এত ভালোবাসে, আর আমি তাদেরও বুঝতে ভুল করি। নিজের গাল বেয়ে টুপ টুপ পানি পড়ছে। 2 হাত দিয়ে পানিগুলো মুছে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে চলে আসি। আনমনে নিচে নামছি, হঠাৎ কারোর সাথে ধাক্কাতে সে কিছুটা ব্যথা পেয়েছে বলেই মনে হয়। উপরে মুখ তুলে তাকিয়ে দেখি মাঝবয়সী একটা লোক, তবে চিনতে বাকি নেই উনিকে। আই এম সরি ইটস ওকে। বলেই দুজনে দুই দিকে চলে যায়, কিন্তু হঠাৎই সে আবার আমায় পেছন থেকে ডাকে। হে ইয়াং ম্যান, তুমি তো রাজ, তাই না? জি। আমি রফিক চৌধুরী বলেই একটা হাত আমার দিকে বেরিয়ে দিই। আমিও হ্যান্ডশেক করে নিই, তবে আমার কেমন জানি একটা খটকা লাগছে। তখনই মনে পড়ে আরসি, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই আরসি লিস্টে রূপ চৌধুরীর নাম নেই। এটা কেমন কথা? যেখানে রোহনের নাম উঠে এসেছে সেখানে আগে তার বাবার নাম থাকার কথা। ওনার সাথে 2-1টা কথা হয়, তারপর পার্টি শেষে সবাই যার যার মতো চলে যায়। আমিও নিজের রুমে চলে আসি, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। আজকে অনেক খারাপ লাগছে এটা ভেবে যে আমি এতদিন বিনা কারণে আমার পরিবারকে ভুল বুঝে আসছি। তবে অনেক আনন্দ লাগছে আজকে নিজেকে পৃথিবীর সবচেয়ে লাকি পার্সন বলে মনে হচ্ছে আমার। ইসি আমায় এখনো মিস করে। ছোটবেলায় যেটা বন্ধুত্ব ছিল, এত বছরে সেটা ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেছে। অনেক ভাবনার জগতে ডুবে গিয়ে হঠাৎ মনে পড়লো আমায় আবেগ নিয়ে বেশে বেড়ালে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা সমাধান করতে হবে, তারপর সবার কষ্ট দূর করে দেব আমি, আর নিজের পরিচয় লোকাবো না। এই রূপ চৌধুরী তো একজন ব্যবসায়ী, তার নাম তালিকায় কেন নেই? খুব ভাবনার বিষয়। ফোনটা বের করে রাতুলের নাম্বারে ডায়াল করতে গিয়েও কেটে দিই। হয়তো ঘুমিয়ে আছে, তাই ডিস্টার্ব করা ঠিক হবে না। এমনিতেই বেচারাতের উপর অনেক চাপ যায়, তাই ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি। সকালে সবার আগে আমার ঘুম ভেঙে যায়, তাই আজ সবার ঘরে দরজায় দরজায় ঘুরে দেখে আসি। সবার রুমে লক করা, শুধু আরুর রুমটা খোলা। তাই একটু উকি মেরে দেখি বোনটা ঘুমোচ্ছে, হয়তো দরজা লক করতে ভুলে গেছে। তাই আমি আস্তে করে ভিতরে ঢুকে কিছুক্ষণ মন ভরে দেখে নিই। তারপর আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিতেই ও নড়ে চড়ে উঠলো। আমি ঘাবড়ে যাই, তবে ওর ঘুম ভাঙেনি, তাই হাফ ছেড়ে রুম থেকে বেরিয়ে আসি। তবে সমস্যাটা হয় রুমের বাইরে, কারণ বাইরে বেরিয়ে যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাইরে বেরিয়ে দেখি সে আমার সামনে দাঁড়িয়ে। আমাকে এই সময় এখানে দেখার জন্য হয়তো বেচারি নিজেও প্রস্তুত ছিল না। কি ব্যাপার, আপনি এখানে? এই রে,
কি বলি এখন? সত্যিটা তো বলা যাবেই না, আর সাময়িক সত্যিটা জানলে তো কি না কি ভাবে তার নেই ঠিক। কি হলো, বোবা নাকি? বোবা হতে যাব কেন? তাহলে আনসার কোথায়? আপনি এত সকালে এখানে কি করেন? যাক বাবা, বেঁচে গেছি, দেখতে পাইনি। আমি কোথা থেকে বেরিয়েছি, ভাড়া দেওয়ার এরকম কোনো শর্ত দেওয়া হয়নি যে নিজের রুম ব্যতীত বাড়ির অন্য কোথাও যেতে পারবো না, আর গেলে সবাইকে কৈফিয়ত দিতে হবে। আমার জবাবটা ম্যাডামের পছন্দ হয়নি, যেটা মুখ দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে। চোখে মুখে বিরক্তি নিয়ে কিছু না বলেই চলে গেল। বুঝতে পারছি কাল সারা রাত ইসি আধি রুমেই ছিল, চোখগুলো লাল হয়ে আছে, ফুলে গেছে। তার মানে কাল অনেক কান্না করেছে সে। রাতের কাজটা এখন করতে হবে ভেবেই নিজের রুমের দিকে পা বাড়ে। হ্যালো রাতুল। জি স্যার। শোনো, আমি একজনের নামার ঠিকানা তোমাকে মেইল করছি, দেখো। তার পুরো ডিটেইলস আমার চাই, আর তা যত তাড়াতাড়ি সম্ভব। ওকে স্যার। বলেই ফোন রেখে ফ্রেশ হতে চলে যাই। অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পথে মা পেছন থেকে আমাকে ডাক দেয়। তাকিয়ে দেখি সবাই আছে এখানে। তুমি অফিসে যাচ্ছ? কেন, কিছু বলবেন? তোমাকে ধন্যবাদ বাবা। কেন? কাল আমাদের কথাটা রাখার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। মানুষ হিসেবে এটা আমার এক প্রকার দায়িত্ব বলেই মনে করি। পেছন থেকে ভাবি বললেন, তা ভাই আমাদের সাথে ব্রেকফাস্টটা করে যাও, ক্ষতি কি তাতে? হ্যাঁ, তা তো ঠিকই বলেছে। তুমি আমাদের বাসায় থাকো আর রোজই দেখি তুমি বাইরে রেস্টুরেন্টের খাবার খাও। এর থেকে বরং আমাদের সাথে খেলে কি এমন হয়? বাবা, বাড়ির সবার পরিবর্তন দেখে আমি রীতিমতো অবাকের সর্বসীমা অতিক্রম করে চলেছি। না, কোনো সমস্যা নেই। তাহলে বাবা খাবারটা খেয়ে যাও। পরের বার থেকে খাবাজ আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আসি। বলেই বেরিয়ে যাব, দেখলাম আমার আগেই বেরিয়ে গেছে ইসি। সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে গেলাম। অফিসে ঢোকার পরপরই ম্যানেজার রুমে ডাক পড়ে যায়। সারা ম্যানেজার আমার কাছে ব্যাঘাত ঘটিয়ে দিল। ওদিনের খবরটা পাওয়ার পর ছুটি বাতিল করে অফিসে ফিরে আসে সে। স্যার, আসবো? আয় আয়। আমি ভিতরে ঢুকে গেলাম। আমার কাঁধে হাত রেখে বলল, রাজ, আমি দুঃখিত ভাই, সেদিন না জেনে তোর উপর দোষারোপ করেছিলাম। ওইখানে যে হারামি ছিল সে ধরা পড়েছে, আমায় তুই মাফ করে দিস কেমন? হ্যাঁ, কি বলছেন স্যার? মানুষ মাত্রই ভুল, আর আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। এইসব টুকটাক কথা বলে ম্যানেজারকে কিছু পাম দিয়ে পেরিয়ে এলাম। তবে খুব চিন্তা হচ্ছে, কারণ সেদিন তো সেখানে আমি আর অগ্নি ছিলাম। তাহলে ম্যানেজার কাকে ধরেছে বলল? অগ্নি ফোন দিয়ে দেখে নেয়, কিন্তু আশ্চর্য, অগ্নি ফোন তুলছে না। 3 বার কল দেওয়ার পর ফোন সুইচ অফ বলছে। এবার টেনশন হতে লাগলো। আজকে ডায়াল করে জানতে পারলাম রাতুল আর অগ্নি নাকি বাসায় ছিল, সে বেরোবার সময় রেখেছে। রাতুলের নাম্বার পর্যন্ত বন্ধ। নীরবকে ফোন দিলাম। হ্যালো নীরব। হ্যালো স্যার। কোথায় তুমি? স্যার, আমি তো একটা দরকারে বাইরে বেরিয়েছি। রাতুল আর অগ্নি কোথায়? স্যার, ওরা সবাই আছে। তুমি শিওর? হ্যাঁ স্যার। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? তখন থেকে ওদের ফোনে ট্রাই করছি, কিন্তু পাচ্ছি না। ও সরি স্যার, বলতে ভুলে গেছি। স্যার, ইলেকট্রনিক্স কিছু সমস্যার কারণে ওদের দুজনের ফোনেই সমস্যা হয়েছে। আমি এর জন্যই বাইরে এসেছি জিনিসপত্র নেওয়ার জন্য। থ্যাংক গড। ঠিক আছে, তুমি সাবধানে বাসায় যেও। বলেই ফোন কেটে দেই। কিছুটা নিশ্চিন্ত লাগছে এখন। ফোনটা রেখে চেয়ারে হেলান দিয়ে বসে কপালে স্লাইড করতে করতে কিছু একটা ভাবছি। আর তখন কেউ দরজায় নক করছে। স্যার, আসবো? এসো। স্যার, আপনার কফি। রাখো। সে কফি রাখতেই বেরিয়ে যাবে, তখন দাঁড়াও। আমার কথাটাই সে চমকে যায়। চেয়ারের দিকে ইশারা করে বললাম, বসো এখানে। বলে আমি দরজাটা লক করে দিলাম। রমি, দেখো, আমি ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার মতোই একজন মানুষ। সেদিন তুমি কিছু বলতে চাইছিলে, দুর্ভাগ্য আমি শুনতে পারিনি। এখন বলো প্লিজ, তুমি কি জানো? আমি মেলা বছর এই অফিসে পিয়নের কাম করি, তাই এত কাজ করার অভিজ্ঞতা থেকে কই আপনার মতো কাউকে বিশ্বাস করতে মন সাই দেয় নাই। নির্ভয় বলো। স্যার, এই অফিসটা একটা দেওয়াল মাত্র, যার উপরে অনেক অনৈতিক কাজ চলে। কথাটা সে ভয়ে ভয়ে এক প্রকার মুখ ফেসকেই বলে ফেলল। তবে খুব বুঝতে পারছি সে এখন আরো বেশি ভয় পাচ্ছে, ভাবছে আমি হয়তো সেই দলেরই কেউ।
আমি উঠে গিয়ে তার কাঁধে হাত রেখে আশ্বস্ত করলাম। সে আবার বলা শুরু করলো। স্যার, আপনি জানেন কি না জানি না, তবে এই অফিসের বস কিন্তু এই অফিসের বস রাইসুল আহমেদ নন স্যার। কি বলছো কি তুমি? তাহলে কে? আমি তো রাইসুল সাহেবকেই বস ভাবি। না স্যার, রাইসুল সাহেব বস না, উনি ম্যানেজার। তাই বসরে কেউ চিনে না, কোনোদিন কাউকে দেখে নেই। রাইসুল সাহেব সব পরিচালনা করেন। তুমি এসব কি করে জানো? সব দেওয়ালেরও কান আছে, আর আমি তো সব সারাদিন কাম করি। তার মানে তুমি আড়ি পেতে লোকের কথা শুনো, তাই তো? কথাটা শুনে রমেশ কিছুটা ভড়কে গেল। শুকনো একটা ঢোক গিলে বলল, না সাব, তা না। তাহলে কি? স্যার, কিছু কথা আসতে যেতে নিজে থেকেই কানে চলে আসে, তাতে আমার কি করার আছে আপনিই বলেন স্যার। আর কি কি জানো বলো? সে এতক্ষণ বুঝে গেছে আমার সাথে এসব শেয়ার করে ভুল করে ফেলেছে, তাই কাচুমাচু হয়ে বলল, আমি আর কিছু জানি না সাব। দেখো, আমি জানি তুমি অনেক কিছু জানো, কিন্তু এখন যদি না বলো তাহলে তোমার এতক্ষণের কথা সব রেকর্ড করা আছে, সব ম্যানেজারকে শুনিয়ে দিব। টেবিল হাসি দিয়েই বললাম। স্যার বিশ্বাস করেন, আমি কিচ্ছু জানি না, পেটের দায়ে কাজ করি আর কি। বুঝি তুমি আর কিছু বলবে না, যাও, যা বলার আমি ম্যানেজারকেই বলবো। আপনার পায়ে পড়ি সাপ, আল্লাহর দোহাই লাগে সব কিছু কইরেন না সাপ, তাইলে আমারে জানে মাইরা দিবে সাপ, বাঁচান আমারে। ওঠো। আমি রমেশকে ওঠানোর সাথে সাথে কেউ দরজায় নক করলো। মেজাজটা ঠিক 440 ভোল্টেজ হয়ে গেল। কোন শালার? আপনি? আসুন আসুন। বিরক্ত হচ্ছেন মনে হয়? কেন? না, দেখে মনে হলো। সবসময় নিজের ভাবনাটাকে ঠিক ভাবাটাও কিন্তু ভুল, মিস। ঈশিতা জামান। ও আচ্ছা, নাইস নেই। আপনার সাথে গল্প করতে আসিনি। আমি কখন বললাম? ফাইলগুলো নিন। এগুলো আমার কাছে জমা দেওয়া জিনিস। সেটা আমি কখন বললাম? দেখুন বেশ ঈশিতা, আপনি কিন্তু রীতিমতো তর্ক করছেন। আই এম সরি স্যার। ইটস ওকে। ফাইলগুলো আপনার ছিল, পরশু ভুলে আমার ফাইলের সাথে চলে যায়, তাই আমি কমপ্লিট করে রেখে দিই। কিন্তু এখন দেখছি উপকারের বিপরীত শাস্তি, কথাটা আসলেই অনেকটা সত্যি। ও, আই এম সো সরি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে অ্যান্ড ওয়েলকাম বলে সে বেরিয়ে যায়। আমিও টেবিলে ফাইল দুটো রেখে মুচকি হাসি দিয়ে চেয়ারে বসে পড়ি। আমার বোঝার বাকি নেই মিস ঈশিতা জামান, আপনি কেন আগ বাড়িয়ে কারো সাহায্য করতে এসেছেন। তবে তার ধারণা ভুল। ঈশি, তুই হয়তো ভাবছিস আমি এসবের 2 নম্বরের কাজের সাথে জড়িত। খুব শিগগিরই তোকে সত্যিটা জানাবো আমি, বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো চেক আউট করে রেখে দিই। ক্রিং ক্রিং। হ্যালো। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো, তুমি? জি ভালো। খবর কি বলো? খবর তো তেমন কিছু নেই স্যার। শহরের সব বড় বড় বিজনেসম্যান আর পলিটিশিয়ানদের খোঁজ নিয়ে দেখেছি, এর মধ্যে কাউকেই ধোয়া তুলসী পাতা পাইনি স্যার। তবে আরসি এর কোনো হদিশ্য মেলেনি। হাল ছেড়ো না, খোঁজ চালাও, কেউ না কেউ তো হবেই এদের মধ্যে। ওকে স্যার। নিজের খেয়াল রেখো আর মন দিয়ে কাজ করো। অল দ্য বেস্ট। বলেই ফোন রেখে নিজেও কম্পিউটার অন করে কাজে লেগে পড়ি। আজ রাতে একবার সেই স্কুল ঘর এরিয়াতে যেতে হবে। হ্যালো অগ্নি। জি স্যার, কেমন আছেন? ভালো, তুমি ঠিক আছো? তোমার ফোনে কি হয়েছিল? জি স্যার, আমি ঠিক আছি। ফোনটাই একটু সমস্যা হয়ে গেছিল স্যার। এক মুহূর্তের জন্য কতটা ঘাবড়ে গেছিলাম ভাবতে পারবা না। যাই হোক, যা বলছিলাম শুনো। ওকে স্যার, ইউ ডোন্ট ওয়ারি, আই উইল রেডি ফর এনি টাইম। গুড অ্যান্ড বেস্ট অফ লাক। অগ্নি বেচারাকে টিমের পক্ষ থেকে এক্সট্রা ক্রেডিট দেওয়া উচিত। আমার কথায় রিস্কি কাজেও দ্বিধা বোধ করে না এক মুহূর্তের জন্য। অগ্নির সাথে কথা শেষ করে দ্রুত অফিসের কাজগুলো শেষ করে নিলাম। রাতের জন্য প্রস্তুতি নিতে হবে, বেরিয়ে যাব। ঠিক তখন ম্যানেজারের সামনে পড়লাম। কোথায় যাচ্ছিস রাজ? আসলে স্যার, আমার কাজ কমপ্লিট করে ফেলেছি। মাথাটা তখন থেকে ঝিমঝিম করছে, তাই আপনার রুমেই যাচ্ছিলাম। এটা বলতে যে আজ বাড়ি চলে যাই। ও আচ্ছা, ঠিক আছে, যা রেস্ট নে, আজ তোর ছুটি। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। বলেই চলে এলাম। ম্যানেজার নিজেও সামনের দিকে হাঁটা ধরল, আর আমি পেছন ফিরে কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি আসলাম।
বেচারা বুঝতে পারছে কার উপর এত ভরসা করছে। বাসায় পৌঁছে নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নিলাম, সাথে রাতে কাজের জন্য কিছু প্রস্তুতি। ওদের 4 জনকেও জানিয়ে দিলাম সবকিছু, তবে আমার সাথে যাবে শুধু অগ্নি। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে গেল। আমার কেন যেন মনে হয় আমার উপর কেউ নজর রাখে, তবে সেটা ইহি ছাড়া কেউ নয়, তাও ভাবতে পারি না। যতই হোক, সেও তো একজন প্রশাসনের লোক আর উচ্চ পদস্থ অবস্থাতে আছে। তার পক্ষে আমার মতো একজন মানুষকে সন্দেহ করাটাই স্বাভাবিক। তবে জানেন, তোমার আদেও কিন্তু কম যায় না। যাই হোক, ওকে নিয়ে পরে ভাববো, এখন নিজের কাজে মন দিই। রাতে এখন 12টা বাজার কিছুটা বাকি। ফোন দিলাম অগ্নিকে। হ্যালো অগ্নি, হ্যালো স্যার। আর ইউ রেডি? ইয়েস স্যার, আই এম রেডি। ওকে, বেরো, আমি আসছি। ফোনটা কেটে আমিও বেরিয়ে পড়ি। সময় মতো পৌঁছতে হবে। 12টা বেজে 16 মিনিট। আমি পুরো প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছে যাই। গিয়ে দেখি অগ্নি আমার জন্য দাঁড়িয়ে আছে। কখন এলে? এই তো এক্ষুনি। ও গড, লেটস গো বলে দুজনে নিজেদের বাইকগুলো নিরাপদে রেখে সামনের দিকে পা বাড়ালাম। অতি সাবধানে দেয়াল টপকে ভিতরে পৌঁছে গেছি। আমার পেছনে অগ্নিও নেমে পড়ে। আর ইউ ওকে অগ্নি? আই এম ফাইন স্যার। ওকে। দুজনে চুপি চুপি পা ফেলে ভেতরে ঢুকে গেলাম এবং দুটো ক্যামেরা জায়গা মতো সেট করে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, আমাদের তৃতীয় ক্যামেরাটা নিয়ে এগিয়ে যাওয়ার আগেই আমাদের উপর কেউ আক্রমণ করে দেয়। ঘটনা এতটাই তড়িৎ গতিতে ঘটে, আমরা কিছুই টের পাইনি। তবে নিজেদের সামনে লুকিয়ে পড়তে সামর্থ্য হই। কিন্তু প্রতিপক্ষ নাচর বান্দা, তারা শুট করতেই থাকে। হামাগুড়ি দিয়ে আমার শেষ রক্ষা হলেও রক্ষা হলো না অগ্নির। বেচারার বাম হাতের কোণের কিছুটা উপরে একটা গুলি লেগে যায়। তবে সেও একজন সাহসী এবং প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার হওয়ায় বেশ শক্ত সামর্থ্য একজন ছেলে, তাই গুলিটা হজম করে নেয়। অগ্নির হাতে গুলি দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেছিল, আর তাই আমি পিস্তলটা বের করে কয়েকটা শুট করতেই সামনের দিকে এগোতেই বাধা দেয়